নমস্কার। এখন আমি বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.7 এর ইউনিট 3-র একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হলো কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, মেথড, সিগনিফিকেন্স অ্যান্ড লিমিটেশনস অফ টিচিং স্ট্র্যাটেজিস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা শিক্ষণ কৌশলের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব ও সীমাবদ্ধতা। এই ভাষা শিক্ষণের কৌশলের ধারণা, বৈশিষ্ট্য, পদ্ধতি, গুরুত্ব, সীমাবদ্ধতা নিয়ে যে আলোচনা করব সেটি আমরা অবশ্যই আমাদের মেথড সাবজেক্ট সংস্কৃত বিষয় প্রসঙ্গেই আলোচনা করব। ভাষা শিক্ষণ কৌশল, ভাষা শিক্ষণ কৌশল সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। ভাষা শিক্ষণ কৌশল অবলম্বন করেই আমাদের সঠিক শিক্ষাদান বা পাঠদান করা সম্ভব হয় শ্রেণীকক্ষে। এই শিক্ষণ কৌশল যত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করা যাবে, ততই শিক্ষাদানটাও সুষ্ঠু ও সুন্দরভাবে হয়ে থাকবে। এই ভাষা শিক্ষণ কৌশলের ধারণা আমরা যেহেতু আগেই পেয়েছি, তাই নতুন কিছু আর আলোচনা করছি না। সংস্কৃত ভাষা শিক্ষণের ও সমস্ত ভাষা শিক্ষণের মতোই বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করে থাকি। সেই কৌশলগুলো আমরা আলোচনা করেছি যেহেতু আর পুনরায় আলোচনা করব না। বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে এই ভাষা শিক্ষণ কৌশলের ব্যবস্থা আরও সুদৃঢ় হচ্ছে এবং পুরাতন পদ্ধতিকে বর্জন করে নতুন পদ্ধতিতে শিক্ষাদানের যে পরীক্ষা নিরীক্ষা চলছে, তা আরও সুন্দরভাবে পরিবেশন করার যে পদ্ধতি, সেগুলো আমরা পাচ্ছি এবং শ্রেণীকক্ষে সেগুলোই আমরা পরিবেশন করব এবং শিক্ষার্থীদের সেইভাবেই আমরা পাঠদান করব। এই গেল ধারণা। এবার সংস্কৃত ভাষা শিক্ষণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। সংস্কৃত ভাষা শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রধান বৈশিষ্ট্য হলো ইন্দ্রিয় নিচয়ের সহায়তায় শিক্ষাদান, অর্থাৎ আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সেই জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যেই আমাদের শিক্ষাদান করতে হবে। অর্থাৎ আমরা যে ভাষাটা বলছি সেটিও একটি ইন্দ্রিয়ের দ্বারাই বলতে পারছি, অর্থাৎ এই 5টি ইন্দ্রিয়কে কাজে লাগিয়েই আমাদের শিক্ষাদান করতে হবে। এরপর কি? জ্ঞান থেকে অজ্ঞাতে অগ্রসরণ, অর্থাৎ যে বিষয়টি শিক্ষার্থীরা পূর্বে জানে, সেই বিষয়টিকে অবলম্বন করেই আমরা নতুন বিষয়ের দিকে অগ্রসর হব। অর্থাৎ তাদের জানা বিষয় থেকেই আমরা অজানা বিষয়ের দিকে তাদের নিয়ে যাব বা পরিচালনা করব। তাহলে কি হবে? তাদের বিষয় সম্পর্কে সঠিক এবং সহজভাবে জ্ঞান লাভ হবে, তারা বুঝতেও বিষয়টি পারবে খুবই তাড়াতাড়ি। এরপর হলো নতুন পদ্ধতিতে ব্যাকরণের ওপর সাহিত্যের স্থান, অর্থাৎ আমরা সাহিত্য পড়াতে গিয়ে তাদের ব্যাকরণটাও জ্ঞান লাভ করাবো। মানে সাহিত্যর মধ্য থেকে যে সমস্ত ব্যাকরণগত শব্দ বা পদ পাবো, সেগুলি সম্পর্কেও তাদের ধারণা দেব। তাহলে কি হবে? সাহিত্যের মধ্য দিয়েই আমরা তাদের ব্যাকরণের জ্ঞান লাভ করাতে পারবো। এরপর হলো শিশুর সহজাত শক্তির পূর্ণ বিকাশের অবকাশ দান, অর্থাৎ আমরা দেখেছি শিশুরা সবসময়ই কোনো কিছুকে অনুকরণ করে চলে, অর্থাৎ তাদের অভ্যাসের ওপর নির্ভরশীল করাতে হবে। অর্থাৎ একজন শিক্ষককে সেই বিষয়গুলি তাদের পাঠদান করাতে হবে যেগুলি তাদের অভ্যাসের দ্বারা, সেই পাঠদানের বিষয়বস্তু তারা অভ্যাস করতে পারবে বা অর্জন করতে পারবে। তার জন্য বিভিন্ন দেবনাগরী বর্ণ, পদ, বাক্য ইত্যাদি সম্পর্কে তাদের পরিচয় ঘটাতে হবে এবং
তারা সেগুলিকে যাতে অভ্যাস করতে পারে সেগুলি তাদের বোঝাতে হবে। এরপর কি, শ্রেণীকক্ষে সংস্কৃতের পরিবেশ সৃষ্টি, অর্থাৎ আমাদের শিক্ষকদের অবশ্যই কর্তব্য শ্রেণীকক্ষে সংস্কৃতের পরিবেশ সৃষ্টি করা, অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষের মধ্যে সংস্কৃতে কথাবার্তা বলতে হবে, সংস্কৃত শ্লোক সম্পর্কে আলোচনা করতে হবে, বিভিন্ন শ্লোক আবৃত্তি করতে হবে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করতে হবে সংস্কৃত ভাষার দ্বারাই। তাহলে কি হবে, শ্রেণীকক্ষে যখন একটি সংস্কৃতের পরিবেশ সৃষ্টি হবে, তাদের সংস্কৃত বিষয়টা সম্পর্কে আগ্রহ জন্মাবে এবং সেই বিষয়ে তারা সহজভাবে বুঝতে পারবে এবং সহজে পাঠদান করতে পারবে। এই গেল আমাদের সংস্কৃত ভাষা শিক্ষণের বৈশিষ্ট্য। এরপর আসছে আমরা পদ্ধতি। আমরা পদ্ধতির কথা আগেই জেনেছি, ভাষা শিক্ষণের পদ্ধতির কথা। সেই সমস্ত পদ্ধতি অনুসরণ করেই আমরা ভাষা শিক্ষণ অবশ্যই দেব এবং সংস্কৃত ভাষা শিক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতিগুলি খুবই প্রয়োজনীয়। সেই পদ্ধতিগুলি আমরা অনুসরণ করব। যেমন সংস্কৃত ভাষা লিখতে পারা এবং বলতে পারা, এই দুটি মূল কর্তব্য আমাদের শিক্ষকদের একজন শিক্ষার্থীকে সংস্কৃত পাঠদানের জন্য। তো এর জন্য সংস্কৃত ভাষা ও দেবনাগরী অক্ষরের যথাযথ জ্ঞান শিক্ষার্থীদের দান করতে হবে। এছাড়াও ধ্বনিবিজ্ঞান, বর্ণশুদ্ধি, শব্দবিজ্ঞান, পদবিন্যাস, বাগার্থ বিজ্ঞান এবং শিক্ষণীয় ভাষাকে ভাষার শব্দ, পদ, বাক্য, বাক্যাংশ প্রভৃতি যাবতীয় যে সমস্ত বিষয় রয়েছে সেগুলি সম্পর্কে তাদের জ্ঞান লাভ করাতে হবে। এই গেল পদ্ধতি। এরপর আসছে গুরুত্ব, মানে ভাষা শিক্ষণের গুরুত্ব কি। ভাষা শিক্ষণের গুরুত্ব সর্বদাই অনস্বীকার্য। ভারতীয় প্রায় সকল ভাষার জননী হলো এই সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার মাধ্যমে ভারতের অন্যান্য ভাষা আয়ত্ত করা সহজ হয়। এর জন্যই সংস্কৃত ভাষা শিক্ষণ অবশ্যই প্রয়োজনীয়। এবার আমরা কিছু গুরুত্ব বলবো, যেমন ভাষাতাত্ত্বিক গুরুত্ব। ভাষাতাত্ত্বিক গুরুত্ব বলতে কি বুঝবো? সংস্কৃত ভাষা আবিষ্কারের পর থেকেই ভাষাতত্ত্ব আলোচনার জগতে বিশেষ স্থান লাভে সমর্থ হয়। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সবথেকে গুরুত্বপূর্ণ ভাষা হলো এই সংস্কৃত ভাষা। সংস্কৃতের জন্যই ভাষাতত্ত্বের উৎপত্তি ও পরিপূর্ণতা সম্ভব হয়েছে এবং ভাষাতত্ত্বের যে বৃদ্ধি বা বিকাশ হয়েছে তা এই সংস্কৃত ভাষাকে কেন্দ্র করেই। অর্থাৎ আমরা সংস্কৃত ভাষার গুরুত্ব অবশ্যই সকলকে অর্থাৎ সকল ভাষাকে সমৃদ্ধি করেছে, এটা বলতে পারি। এরপর আসছে ভারতীয় ভাষাসমূহের ঐতিহাসিক গুরুত্ব। আধুনিক সুসমৃদ্ধ ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি, ক্রমবিকাশ, তাদের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, পারস্পরিক প্রভাব, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের গতিবিধির পরিবর্তন বা পরিবর্ধনের যাবতীয় তথ্য ও তত্ত্ব জানতে পারা যায় এই সংস্কৃত ভাষা থেকেই। যেমন ধরো, বাংলার বিভিন্ন তৎসম শব্দসমূহ এই সংস্কৃত শব্দ থেকেই এসেছে বলা যায়। আবার বিভিন্ন তামিল শব্দের উৎপত্তিও সংস্কৃত শব্দ থেকে, এও আমরা জেনেছি। এরপর আসছে মাতৃভাষা শিখন, অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি আমাদের সংস্কৃত ভাষাটা জানাও প্রয়োজন। কেন কি, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি প্রভৃতি যে ভাষাগুলি রয়েছে তার জননী বলা হয় এই সংস্কৃত ভাষাকে। এবং বাংলা ব্যাকরণের অধিকাংশ নিয়মকানুন এই সংস্কৃত ব্যাকরণ থেকে এসেছে, এটা বলতে পারি। যেমন সংস্কৃতের যে কারক বিভক্তি রয়েছে সেখান থেকেই বাংলা ভাষার কারকের সৃষ্টি হয়েছে, এটা বলা যায়। তাছাড়া সংস্কৃত ভাষার মাধ্যমে দেবনাগরী অক্ষরের সঙ্গে পরিচয় থাকলে
হিন্দি শিক্ষার পথ ও সুগম হয়। তাই এইটা বলতে পারি যে রাষ্ট্রভাষা হিন্দির সামাজিক গুরুত্ব এই সংস্কৃত ভাষার উপর নির্ভর করে। অর্থাৎ রাষ্ট্রভাষা হিন্দির সামাজিক গুরুত্ব, এই পয়েন্টটা আমরা দিতে পারি। এগুলো গেল সংস্কৃত ভাষা শিক্ষণের গুরুত্ব। এরপর আসছি সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলতে কি বুঝবো? কিছু সীমাবদ্ধতা রয়েছে সংস্কৃত ভাষা শিক্ষণের ক্ষেত্রে, কতকগুলি সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হলো সময়ের ব্যয়বহুল। সংস্কৃত ভাষা শিখতে অনেক সময় লাগে, তাই ব্যয়বহুল হওয়ায় এটি অনেক সময় কি হয়ে যায়? শিখতে অসুবিধা হয়ে যায়। এছাড়া কি? শিক্ষার্থীর বাক্যাংশের অর্থবোধে অস্পষ্টতা সৃষ্টি হয়। তাছাড়া শিক্ষার্থীর বাক্য গঠনে শিক্ষকের উপর নির্ভরশীল হতে হয়। অর্থাৎ এই অসুবিধাগুলির জন্য সংস্কৃত ভাষা অনেক সময় শিক্ষার্থীরা শিখতে আগ্রহী হয় না। এইগুলি আমাদের অবশ্যই কী করতে হবে? শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার জন্য এগুলি সম্পর্কে সঠিক পরিকল্পনা করতে হবে। তাহলেই সংস্কৃত ভাষা শিক্ষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে সকলের কাছে তুলে ধরা যায়।